দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজন বাজেটের ১৬ আনা অনুষ্ঠানে। আপনাদের সাথে বরাবরের মতো আছি আমি হোসাইন শাহাদাত। আলোচনাটা শুরু করতে চাই আলমাস ভাই আপনাকে দিয়ে। আপনি যেহেতু এই তথ্য প্রযুক্তি খাতের যে সংগঠন বেসিসের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, এবং আপনি খুব ভেতর থেকে আসলে জানেন বিষয়গুলো কি। গত 15 বছরে অনেক কিছু হয়েছে, অনেক বরাদ্দ হয়েছে, যেটা আমরা প্রতিবেদনে দেখলাম। কতটুকু কাজে লেগেছে, আসলে সমস্যাটা কোন জায়গায় ছিল একটু জানতে চাই আপনার কাছ থেকে। প্রতিবেদনে আমি বলেছিলাম, আপনারা শুনলেন যে আমাদের যখন বরাদ্দগুলো দেওয়া হয় প্রতি বছর বাজেটে, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা সংস্থার একটা আইসিটির একটা বাজেট থাকে। তো দেখা যায় ওইটার সিংহভাগই চলে যায় হচ্ছে হার্ডওয়্যার কেনার ব্যাপারে, এবং হার্ডওয়্যার যখন আমরা কিনি সেটা কিন্তু আমাদের দেশীয় আমাদের ইন্ডাস্ট্রি কোনো বেনিফিট হচ্ছে না, সেই টাকাগুলো কিন্তু বিদেশে যাচ্ছে। সো সফটওয়্যার এবং সার্ভিসেসের জন্য আলাদা করে একটা বড় বরাদ্দ রাখা দরকার সরকারের প্রতিটি মন্ত্রণালয়। আরেকটা জিনিস দেখেন, এই যে আমাদের গত 15 বছরে এত বড় বড় মেগা প্রজেক্টস হয়েছে, আপনার এই যে মেট্রো রেল হলো, কর্ণফুলী টানেল হলো, টার্মিনাল 3 হচ্ছে, রূপপুর পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, বিভিন্ন, এখানে তো হাজার হাজার কোটি টাকার আইটি বা আইসিটি হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো লেগেছে। তো সেখানে আমরা কিন্তু এখান থেকে একটা ছিটে ফোটাও যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আসতো, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কোম্পানি অনেক বড় বড় হয়ে যেত, কিন্তু সেখানে আমরা কোনো বেনিফিট পাইনি। যেমন মনে করেন আপনি মেট্রো রেলে যে মনে করেন টিকিট ভেন্ডিং মেশিনগুলো, সেই মেশিনটা আমরা বিদেশ থেকে কিনে এনে এখানে বসিয়ে দিচ্ছি। কেন? এটা যদি আমরা এখানে হার্ডওয়্যার আমাদের এখানে অ্যাসেম্বল করতাম আমাদের হাইটেক পার্কে, তাহলে কিন্তু টেকনোলজি ট্রান্সফার হতো, স্কিল ট্রান্সফার হতো, আমাদের ছেলেমেয়েরা এগুলো থেকে শিখে নিতে পারতো, এবং পরবর্তীতে মেনটেনেন্সে আমাদের বিদেশিদের দিকে তাকিয়ে থাকতে হতো না, আমাদের ছেলেমেয়েরাই সেটা মেনটেন করতে পারতো। সো এই ধরনের বরাদ্দ বা এই ধরনের পলিসি আমাদেরকে নিতে হবে, যেখানে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি এবং হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, যেটা এখন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি তো এখন আসলে নেই বললেই চলে, সেটাও যাতে আস্তে আস্তে গ্রো করে। এইদিকে আমাদের এভাবে নতুন করে পলিসি এবং বরাদ্দ দিতে হবে। এমন জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে মাত্র 39% মানুষ ইন্টারনেট ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করে 52% মানুষ, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। এর বাইরে ইন্টারনেটের গতি, ডিজিটাল জীবনমান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এবং ফ্রিল্যান্সের সমপর্যায়ে অর্থনীতি দেশগুলোর চেয়েও পিছিয়ে বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশের সমান যেসব অর্থনীতি আছে সেখানেও আমরা কিন্তু এইসব বিষয়ে পিছিয়ে। আওয়াজ ভাই, আমরা আসলে পিছিয়ে কেন থাকছি? আমরা এত মানে আমরা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে আমরা গেছি স্মার্ট বাংলাদেশে। তাহলে ডিজিটাল বাংলাদেশের যদি এই অবস্থা হয়, তাহলে মানে এটা কেন আসলে? জি দেখেন, এই যে ডিজিটাল বাংলাদেশ বলি আর স্মার্ট বাংলাদেশ বলি, এগুলো তো আসলে সত্যিকার অর্থে এগুলো কিন্তু পলিটিক্যাল স্লোগান ছিল, তাই না? আমরা তো আসলে পলিটিক্যাল রেটরিক্স, পলিটিক্যাল স্লোগান সেই হিসাবে কিন্তু ব্যবহার হয়েছে। সত্যিকার অর্থে কি আমরা ডিজিটাল হয়েছি? আপনি তো প্রমাণ দেখলেনই। সো আমরা তো সেটা হইনি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই যে 25,000 কোটি টাকা তথ্য প্রযুক্তি খাতে ব্যয় হয়েছে, এখানে এই যে নজরুল ভাই বলছিলেন দক্ষ মানব সম্পদ তৈরির পিছনে 1000 কোটি টাকা খরচ হবে বা ইত্যাদি, এরকম অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে গত 15 বছরে, কিন্তু সেগুলোর কোনো অডিট হয়নি। যখন মনে করেন একটা 3 মাসের ট্রেনিং হলো, তারপরে ছেলে মেয়েগুলো যখন পাস মানে ওই কোর্সটা শেষ করলো, সে সত্যি শিখলো কি শিখলো না, এটা তো আপনাকে অডিট করতে হবে, এটা তো আপনাকে পরীক্ষা করতে হবে, এবং সেটা থার্ড পার্টি অডিট করতে হবে। যে পড়াচ্ছে বা যে ট্রেনিং দিচ্ছে সেই তো আর অডিট করলে সেটা লাভ হবে না। সো এই অডিটগুলো করা হয়নি, তার ফলে যেটা দেখা গেছে প্রচুর দুর্নীতি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রকল্পগুলোতে আসলে ধরেন মনে করেন হয়তো 1000 মানুষকে একটা প্রকল্পতে 1000 মানুষকে দক্ষতা দেওয়ার কথা, ট্রেনিং দেওয়ার কথা, সেখানে হয়তো 200কে ট্রেনিং দিয়ে পুরো টাকাটা নিয়ে চলে গেছে। কোনো ক্ষেত্রে কোনো ট্রেনিংই দেওয়া হয়নি, এবং কোনো ক্ষেত্রে এমন ট্রেনিং দেওয়া হয়েছে যে ট্রেনিং এর কোনো মানে নেই, একেবারে বেসিক রুডিমেন্টারি ট্রেনিং দেওয়া হয়েছে। সো এটার কোনো অডিট ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না, এই কারণে এত টাকা ব্যয় হওয়া সত্ত্বেও আমরা কোনো আউটপুট পাইনি। এটাই প্রবলেম হয়ে গেছে। আর নীতিমালার তো আমাদের আসলে মনে করেন, এই যে আপনি বললেন যে কেন আমরা এখনো পর্যন্ত এত পিছিয়ে আছি, আমরা এত আগে সেই 2008-2009 থেকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলে আমরা স্লোগান দিয়ে যাচ্ছি। প্রবলেমটা হচ্ছে আমাদের নীতিমালার সমস্যা, আমাদের কোনো কোঅর্ডিনেশন নাই, আমাদের কোনো যে ন্যাশনাল একটা পুরো মাস্টার প্ল্যান থাকবে। আপনি ইন্ডিয়া কিন্তু আমাদের অনেক পরে তারা ডিজিটাল ইন্ডিয়া এগুলো শুরু করেছে, কিন্তু সেখানে আপনি গিয়ে দেখেন তাদের একটা আধার কার্ড দিয়ে তারা সবকিছু করতে পারে। সো এই ধরনের যে একটা কনভার্জেন্স, এই ধরনের যে একটা আপনার একটা নীতিমালা থাকবে যে সমস্ত আর্কিটেকচার সবকিছু সমস্ত অধিদপ্তরগুলো একটা জায়গায় এসে সেন্ট্রালাইজড
আপনার ইয়ে হবে, এটা তো আমাদের এনআইডি দিয়ে করা যেত। Right. তো এগুলো আমরা এই ধরনের আমাদের নীতিমালার অভাব হয়েছে এবং কনসিস্টেন্সির অভাব হয়েছে। আমরা একটা পলিসি নিয়েছি, সেটা আবার পরের বছর বা 1 বছর পরে আবার সেটা চেঞ্জ করে ফেলেছি। এর ফলে আমাদের বিদেশি বিনিয়োগও বাড়েনি। তো আমরা যে কোনো পলিসি যেটা নিব সেটা কমপক্ষে 5 থেকে 6 বছর সেটা রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, না হলে কোনো বিদেশি বিনিয়োগ অথবা লোকাল বিনিয়োগ কিন্তু হবে না। সৈয়দ আলমাস কবির, আপনার কাছে যেতে চাই যে বাজেটে আপনার যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা থাকে আপনার কাছ থেকে জানতে চাই এই খাতের উন্নয়নে। ধন্যবাদ। দেখুন, আমি প্রতিটা ক্ষেত্রে সফটওয়্যার এবং সার্ভিসের জন্য আলাদা বাজেটের কথা বরাদ্দ রাখার কথা আগেই বলেছি। এছাড়া আরেকটা যেটা পলিসি আমাদের নেওয়া দরকার, এই বাজেটেই নেওয়া দরকার, সেটা হচ্ছে যে দেশীয় সফটওয়্যার যেই কোম্পানিগুলো, যে প্রতিষ্ঠানগুলো ইউজ করবে তাদেরকে একটা প্রণোদনা দেওয়া, তাদেরকে একটা ট্যাক্স রিবেট হতে পারে বা যে কোনো ধরনের একটা প্রণোদনা দেওয়া। তাহলে যেটা হবে, বেশি বেশি করে কোম্পানিগুলো, আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো, ব্যাংকগুলো, বীমা কোম্পানিগুলো দেশীয় সফটওয়্যার ব্যবহার করা তারা শুরু করবে, উৎসাহিত হবে ওই ট্যাক্স রিবেটের জন্য, এবং তার ফলে দেশীয় ইন্ডাস্ট্রিটা, সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে এবং এর পরবর্তীতে কনফিডেন্স বাড়বে। মানুষ তো এখন ইউজই করে না, মানুষ তো জানে না যে এটা কেমন, কতটা ভালো বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিনা। সো এই ধরনের একটা পুশ দরকার আছে সরকারি নীতিমালা থেকে। আরেকটা জিনিস দেখেন যে আমরা অনেক দিন ধরে বলে আসছি ডিজিটাল ইকোনমির কথা, ডিজিটাল ক্যাশলেস সোসাইটির কথা, কিন্তু আমাদের ডিজিটাল লেনদেন কিন্তু খুব একটা সেরকম বাড়েনি। আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এখন বেশ পপুলার, কিন্তু ওই পর্যন্তই। কিন্তু আপনি যখন একটা দোকানে যাবেন, আপনি যদি ক্রেডিট কার্ড দেন তখন দেখবেন যে দোকানি কিন্তু একটু ইতস্তত করছে, সে ক্যাশ প্রেফার করে। এখন এমন যদি হতো যে আমি যখন কার্ড দিচ্ছি, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, সে একটা ক্যাশব্যাক পাচ্ছে 1%, আমিও একটা ক্যাশব্যাক পাচ্ছি 1%, তাহলে কিন্তু আমি ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু উৎসাহিত হতাম ক্যাশ না ইউজ করে আমি ক্রেডিট কার্ড বা নিতে চায় না, যে কার্ডে নিলে বলে আমার 2% দিতে হবে। এক্স্যাক্টলি। সো এই ধরনের যদি একটা সরকার থেকে অন্তত আগামী 3 থেকে 5 বছরের জন্য একটা বিশেষ প্রকল্প নেওয়া হয় যে ডিজিটাল লেনদেনকে পুশ দেওয়ার জন্য একটা ক্যাশব্যাক ইনসেন্টিভ, এবং এটার জন্য একটা 300 কোটি টাকা বা 500 কোটি টাকা একটা বরাদ্দ রাখা হয়, যেটাই হোক না কেন, একটা বরাদ্দ থেকে এই ইনসেন্টিভটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই পুশের ফলে এই অভ্যেসটা হয়ে যাবে ডিজিটাল লেনদেনের, যেটা পরবর্তীতে সরকারেরই কিন্তু রাজস্ব আরো বাড়বে এটাতে। আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখা দরকার, যে আমরা দক্ষ জনসম্পদ তৈরির কথা বারবার বলে আসছি, এখানে কিন্তু মানে একটা মনে রাখতে হবে যে এআই কিন্তু আস্তে আস্তে আমাদের অনেক কাজকে অটোমেট করে ফেলছে, এবং আপনি দেখবেন যে আমাদের আইটি এক্সপোর্ট গত 2 বছরে কিন্তু ডিক্লাইন করেছে। সেই ডিক্লাইনের কারণ হচ্ছে যে আমরা যে ধরনের কাজ করি সেগুলো এখন আর মানুষ দিয়ে করা লাগে না, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে ফেলে। সো আমাদের তাহলে কি হাই লেভেল দক্ষতা বাড়াতে হবে, আমরা হাই ভ্যালু কাজ করতে হবে। সো এর পিছনে একটা বড় বরাদ্দ রাখা দরকার, কিন্তু সেই দক্ষতা, সেই ট্রেনিং এর জন্য কিন্তু থার্ড পার্টি অডিটের ব্যবস্থা রাখা দরকার। আর আরেকটা দিয়ে শেষ করি যে নারীর আমাদের একটা বৈষম্য দূর করা দরকার। নারীর পার্টিসিপেশন খুব কম। যেসব টেক প্রতিষ্ঠানে নারীর মিনিমাম 20 থেকে 25% নারী কাজ করবে, তাদেরকে একটা প্রণোদনা বা ট্যাক্স। আমরা একটু ধন্যবাদ সৈয়দ আলমাস কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে থাকবেন বাজেটের পরদিন পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।